এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সবুজ শ্যামল মাঠ ভরা ফসল। কৃষকেরা কাজ শেষে বাসার দিকে যাচ্ছে। নানান পাখির কিচিরমিচির ডাকে মেতে ওঠে গ্রামের বিকেলটা। মন চায় এই সুন্দর বিকালটায় আমিও একটু খোলা আকাশে উড়ি, মুক্ত হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। কিন্তু কিন্তু সবাই সব চাইলে তো আর পায় না, তাই আমিও পাবো না, কারণ আমি শিকল বাঁধা পাখি। সীমানা ব্যতীত এক পা এগোতে পারবো না। আমার নাম ওবায়দুল, বাবা মায়ের ছোট ছেলে। আমার কয়েক মাসের একটা বড় ভাই আছে, তার নাম জনি। আমার বাবা একজন প্রাইভেট মাস্টার, বাসাতেই প্রাইভেট পড়ান। আর মা একজন গৃহিণী, বাসার কাজকর্মে সবসময় বিজি থাকে। স্বপ্ন আমার অনেক বড় হব, কিন্তু সামর্থ্য নেই। মন চায় অনেক দূর হারিয়ে যাব, কিন্তু ক্ষমতা নেই। তাই এই ক্ষমতা আর সামর্থ্যহীন জীবন নিয়ে দিন কাটাচ্ছি। আমার বড় ভাই পড়াশোনা করে, কিন্তু তেমন ইচ্ছুক নয়। আর আমি পড়াশোনার অনেক বড় ভক্ত। কিন্তু বড় কথা হলো, আমার মা জনিকে পড়াশোনা করাবে, কিন্তু আমাকে না। আমার বাবা জানে আমার পড়াশোনার প্রতি অনেকটা টান, কিন্তু জেনেও কিছু বলতে পারে না। কারণ কিছু কিছু স্বামী থেকে যারা তার স্ত্রীর কথার উপর টু শব্দ করতে পারে না। এদের মধ্যে আমার বাবা একজন। আমার মা যা বলবে তাই হবে, এর ঊর্ধ্বে বাবা একটা কথাও বলতে পারে না। এই দেখেন আজকে সকালে কি হয়েছিল। আমি যাব স্কুলে, কিন্তু মা বলল, তুই নয়, জনি আজকে স্কুলে যাবে, আর তুই গরু নিয়ে চড়াতে যা। ব্যাস, ডিসিশন ফাইনাল। বাবা একটা কথা বলতে চাইলো, কিন্তু আমার মায়ের চোখ দেখে থেমে গেল। জানি না ভয়ে থেমে গেল নাকি আত্মসম্মানের কারণে। আর তাই সারাদিন আমি গরু নিয়ে মাঠে বসে আছি। আর জনি স্কুলে গেছে। টাটা পড়া রোদ, তার উপর গরম তো আছেই। সারাদিন শেষে বিকেল হয়ে গেছে, আর বিকেলের আবহাওয়াটা আমার অনেক সুন্দর লাগে। মন চায় এই আবহাওয়ার সঙ্গে আমি একাকার হয়ে যাই। কিন্তু হঠাৎ করেই বিকালের আবহাওয়া পাল্টে সন্ধ্যা হয়ে গেল। মনটা আমার খারাপ হয়ে গেল। কতই না ভালো হতো যদি এই বিকালটা সারাক্ষণ থেকে যেত। কিন্তু এটা যে প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কিছু চলছে। কেউ কোনো নিয়ম লঙ্ঘন করবে না, যে যার মতো কাজ করবে। কিন্তু আমাকেও যে আমার নিয়মে কাজ করতে হবে, নয়তো বাসায় গেলে পানিশমেন্ট খেতে হবে। এদিকে সন্ধ্যা আসতে কালো হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে গরু নিয়ে বাসার দিকে রওনা হলাম। মিটমিট করে বাতাস বইছে, মনটা বেশ হাটকা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বাসা চলে আসলাম। বাসায় এসে গরু ঠিক জায়গায় বেঁধে রাখলাম। এমন সময় আমার মা সামনে হাজির। কি রে, এতক্ষণ কি করছিলি? গরু ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলি নাকি? না মা, আসলে গরু কেটে ছিল তাই। তার মানে গরুর পেট ভরে নাই? সত্যি করে বল, গরু বেঁধে রেখে কোথায় গেছিলি? বিশ্বাস করো মা, আমি গরুর কাছে ছিলাম। তাহলে গরুর পেট ভরলো না কেন? পেট ভরেছে তো। আমার কথার আর কোনো দাম থাকলো না। আমার মা ইচ্ছা মতো আমায় ধুয়ে নামালো, যা মুখে আসলো বলে দিল। আর আপনারা হয়তো ভাবছেন আমার মাকে তুই কেন বললাম। আসলে আমাদের এলাকায় সবাই মাকে তুই করে বলে। আমরা তুই বলাকে খুব আপন বলে মনে করি। খুব আপনজনকে আমরা তুই বলি, কিন্তু বাবাকে আবার তুমি বা আপনি বলি। আমি ইচ্ছা মতো আমায় বকলো, আমি কিছু বললাম না। তারপর হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। এসে দেখি জনি পড়তে বসেছে। কে রে জনি? বল। আজকে ক্লাসে কি পড়া দিল? বাংলা পড়া দিয়েছি, বই পড়া, গল্পের শেষ, আর ইংরেজি মডেল। ও, দে তো, আমি একটু পড়ি। নে বস, একসঙ্গে পড়ি। আমি আর জনি পাশাপাশি বসে পড়ছিলাম। আসলে আমার গাইড নাই, শুধু জনিকে কিনে দিছে। কিন্তু জনি আমায় নিয়ে পড়ে, আমায় অনেক সাহায্য করে পড়ার বিষয়ে। কিছুক্ষণ পরতেই মায়ের ডাক পড়লো, সঙ্গে সঙ্গে উঠে চলে গেলাম। কারণ একটু দেরি হলে আবার বকবে। তার বইয়ে আগেই চলে গেলাম। বলো মা। কি করছিলে? কই, একটু পড়ছিলাম। এত পরে কি করবি? হ্যাঁ, সারাদিন কাজ করলে অনেক টাকা, আর পড়লে কি পাবি বল? আর তোর দ্বারা কিচ্ছু হবে না। কি বলবি বল। একটু বাজারে যা তো। কেন? আমার একটু ওষুধ নিয়ে আয় তো। কিসের ওষুধ? আমার মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা, টাকা দে। টাকা তো দিবই, তোর কাছ থেকে নিব নাকি? নিজে তো এক টাকাও ইনকাম করতে পারোস না। টাকা দে মা।
আমার হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিল। আমি সোজা বাজারে রওনা দিলাম। আমাদের বাসা থেকে বাজার কিছুটা দূরত্ব। বাজারে এসে হাবিব ভাইয়ের দোকানে চলে গেলাম। হাবিব ভাই আমার অনেক ক্লোজ, সব কথা তার সাথে শেয়ার করি। হাবিব ভাই একজন ডাক্তার, আর আমি ডাক্তারি কিছু শেখার জন্য তার সাথে কিছু সময় কাটাই, যার ফলে কিছুটা হলেও আয়ত্ত করতে পারছি। হ ভাই, বল কি অবস্থা? এই তো চলছে একরকম। ভিতরে আয়। না থাক, ভিতরে কাকে জন্য দেখছি? এটা আমার চাচাতো বোন সুমি। ও, আমি স্যান্ডেল মানে জুতা খুলে ভিতরে গেলাম। আর একটা কথা, হাবিব ভাই আমার অনেক বড়, কিন্তু আমরা অনেক ক্লোজভাবে থাকি, যেন আমরা অনেক দিন আগেকার বন্ধু। আমি ভিতরে গেলাম, গিয়ে দেখি মেয়েটা ব্যাগ নিয়ে বসে আছে, মনে হয় ব্যাগ খেয়ে বই আছে। আমার আবার একটা ব্যাড ক্যারেক্টার আছে, সেটা হলো ছাত্র অথবা ছাত্রী দেখলে তাদেরকে প্রশ্ন করি। আর এটা করার আবার দুটো উদ্দেশ্য থাকে। এক নাম্বার হলো, সে যদি এমন কিছু জানে যেটা আমি জানি না, সেটা তার কাছ থেকে জানতে পারবো। আর দুই নাম্বার হলো, লেখাপড়ার কিছু টেকনিক বা সিস্টেম থাকে, যেটা এক একজনের কাছে এক এক রকমের, আর আমি সবার টেকনিক জানতে চাই। তা সুমি, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়ি। ও, তাহলে তো একটা প্রশ্ন করাই যায়, কি বলেন? হ্যাঁ, অবশ্যই করো। আচ্ছা, আপনি কোন বিষয়ে ভালো? ইংরেজি। ওকে, আমি ভাত খাইছিলাম, এটা টেন্স? এটা তো খুব সহজ, পাস্ট ইনডিফিনিট। না, এটা পাস্ট পারফেক্ট। আমি নতুন শিখতেছি তো তাই। আমি এখানে বসে তোমার 5 মিনিট সময় শিখিয়ে দেবো। জীবনে কখনো টেন্স চিনতে ভুল করবে না। মুখে শুধু বলা যায়। যদি পারি তাহলে। তাহলে আমি আপনায় আমার শিক্ষক মনে করব, আর একটা চকলেট খাওয়াবো। ডিল ফাইনাল। ওকে, ফাইনাল। হাবিব, তুই সাক্ষী থাকিস। আপনি কাঁথা আর কলম বের করেন। সুমি মুসকে আস্তে আস্তে কাঁথা কলম বের করলো। আমি কি কিছু টেকনিক দেখিয়ে দিলাম আর বুঝিয়ে দিলাম। সুমি খুব সহজে বুঝে গেল। কয়েকবার পড়তেই সে বলল তার হয়ে যাবে। তাই আমি কয়েকটা টেন্স ধরলাম, এবার সে পারলো। আমি আবার কঠিন কঠিন টেন্স ধরলাম, তবুও সুমি পেরে গেল। আর এটা দেখে সুমি সহ হাবিব অবাক। আমার প্রাইভেট স্যার কয়েকদিন থেকেই টেস্ট করাচ্ছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এখন সব বুঝে গেছি। দেখলাম আমার কামাল। আপনি কার কাছে শিখেছেন? এসব আমার তৈরি করা। আরে ভাই, আমিও তো শিখে গেছি, আর কোনোদিন ভুল হবে না। হুম সুমি, এবার আমার গিফট। ভাইয়া, আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। দূর, আমি কেমনে পড়াবো? দ্বিতীয়টা বাদ দিয়ে শুধু চকলেট দিলে হবে। না, আমি আপনার কাছেই প্রাইভেট পড়বো। হাবিব ভাইয়া, আপনার বন্ধুকে বলেন না। কিরে ওবাদেল, পড়ালে সমস্যা কিসের? পাগল নাকি? আমি এখনো ছাত্র। তো কি হয়েছে, ছাত্ররা কি প্রাইভেট পড়াতে পারে না? না রে ভাই, তুই তো আমার পরিস্থিতি জানিস। জানি, কিন্তু এটা কেউ জানবে না। কিন্তু প্লিজ ভাইয়া, না করবেন না। আচ্ছা, এত করে যখন বলছিস, ঠিক আছে, কিন্তু কাউকে বলা যাবে না। ওকে, আমি কাউকে বলবো না। এই রে, আমি যে জন্য আসছি সেটাই তো বলে গেছি। ভাই তাড়াতাড়ি ওষুধ দে। বল কি নিবি? ভাইয়া, কালকে সন্ধ্যায় আমার বাসায় চলে আসবেন। তারপর হাবিবের কাছ থেকে ওষুধ নিয়ে বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। ভিতরে ঢুকতে শুরু হয়ে গেল। এতক্ষণ কোথায় ছিলাম, কী করলাম, কার সাথে করলাম, সব আজে বাজে কথা। আমার মায়ের কথা শুনে মাঝে মধ্যে আমার সেই রাগ ওঠে, কিন্তু মা হয় বলে কিছু বলি না, কারণ মায়ের সাথে বেয়াদবি করতে নেই। যাক, বকাটাকাকে গড়ে আসলাম। এসে দেখি জনি বসে আছে। আমি বইটা নিয়ে পড়তে বসলাম। একটু পরেই মার ডাক পড়লো। সবাই খাবারের জন্য ডাকলো। আব্বু শুয়ে থেকেই বই পড়ছিল, আমি আর জনি পড়ছিলাম। আমার পড়ার তো 14টা বেজে গেছে। শুধু আজকে এমন সেটা নয়, জন্মের পর থেকেই এমনটা হয়ে আসছে। আমি পড়তে বসলেই যত কাজ এসে জমা হয়। আমি স্কুলে যেতে চাইলেই 1000টা বাহানা চলে আসে, কিন্তু জনিকে তারা জোর করে পড়াশোনা করতে চায়। আমি বুঝতে পারি না তারা আমার এভাবে অবহেলা কেন করে। আমি তো তাদেরই সন্তান। শুধু আমার একটি অপরাধ, আমি ছেলে হয়ে জন্মেছি। প্রথম সন্তানকে সবাই ভালোবাসে, একটা ছেলে হলে সবাই দ্বিতীয়বার একটা মেয়ে চায়। আর আমার বাবা মা তাই করলো। জনি হবার পর একটা মেয়ে চাইলো, কিন্তু ভাগ্যক্রমে আমি ছেলে হলাম। আর এটা আমার মা কিছুতেই মানতে পারে না। আবার তার উপর আমরা ছিলাম গরিব, আর বাবা এত পড়াশোনা করার পরও আজ বাসায় প্রাইভেট পড়িয়ে খাচ্ছে। এটা আমার মায়ের খারাপ লাগে, আর পড়াশোনার প্রতি ঘৃণা চলে আসছে। আসলে কথা, কত কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করে। কলেজে ভর্তি হতে গেলে দাও টাকা, প্রাইভেটে গেলে দাও টাকা, তার উপর তো আবার বই খাতা কলম এসবের খরচ আছে। এরপরও ছেলেটা কোনো রকম কষ্ট করে পড়াশোনা শেষ করে, আর চাকরি নিতে গেলে কি হয়,
চাকরি নিতে গেলে 10 লক্ষ টাকা লাগবে, কিন্তু চাকরি হবে না। কিন্তু ছেলে বা মেয়ের পড়াশোনা করতেই তো তার বাবা মায়ের জীবন শেষ। এখন 10 লক্ষ টাকা কই পাবে? যার ফলে সেই ছেলে অথবা মেয়ে আজ বেকার। কিন্তু যারা পড়াশোনা করে নাই, শুধু সারাদিন আড্ডাবাজি দিচ্ছে, তারা আজ টাকার কমাতায় বিশাল বিশাল পজিশনে সেটেল। অথচ সেই পজিশনের যোগ্যই নয়, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার টাকা আছে। টাকা দিয়ে আজ পুরো দুনিয়া উল্টে দিচ্ছে। টাকার কাছে পুরো দুনিয়াটা হেরে যাচ্ছে। হেরে যাচ্ছে গরিব অসহায় হাজার হাজার মানুষ, যারা টাকার অভাবে আজ পিছপা। তো সেসব বাদ দিন, অনেক কথা বললাম। আমার মা মনে হয় অনেক রেগে যাবে, অনেকক্ষণ ডাকছে। আর দেরি না করে জনিকে সাথে করে নিয়ে চলে আসলাম। আর এসে দেখি মা সবার প্লেটে খাবার রেডি করে রাখছে। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে গরু ছাগল বের করে ব্রাশ করতে করতে আশেপাশে একটু আড্ডা দিলাম। হাত মুখ দিয়ে বাসার ভিতরে বসলাম। তখন আমার বাবার সব ছাত্রছাত্রীরা, মানে আমার আব্বুর কাছে প্রাইভেট পড়ে যারা, তারা চলে এলো। কিন্তু কখনো আমার বাবার কাছে বসতে দেয় নাই। প্রাইভেট শুরু করার আগেই আমার কাজে লাগিয়ে দেবে, নয়তো সেখানে থাকতে নিষেধ করবে। তাই আমি কিছুটা দূরে গিয়ে বসে থাকি। সেখান থেকে হালকা কিছু শুনতে পাই। সেখানে বসে দেখি আমি বাবার কথাগুলো শুনতাম। প্রাইভেটের সময় এভাবে কাটালাম। তারপর খাওয়া করার জন্য বসলাম। তখন মা বলল, আজকেও গরু চড়াতে যেতে হবে। মা, কালকে তো আমি গেছিলাম, আজকে জনিকে পাঠাও। কেন? তুই কোথায় যাবি? আমি আজকে একটু স্কুলে যাইতাম। কি বললি তুই? মা, ও যাক, আজকে আমি গরু নিয়ে যাব। কিন্তু বাবা, তুই এত রোদে গেলে যে কালো হয়ে যাবি। আর ওবায়দুল গেলে কি কালো হবে না? ও তো এমনিই কালো। ওসব বাদ দে, আজকে আমি স্কুলে যাচ্ছি না, কারণ আজকে অনেক কঠিন কঠিন পড়া দিয়েছে। ওবায়দুল তো জানেই না। আচ্ছা যা, তবে বেশি দেরি করবি না। ঠিক আছে মা। তারপর আমি খুশি মনে বাকি খাবারটাও কিনে নিলাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে শার্ট প্যান্ট পরে নিলাম। আসলে আমার স্কুল ড্রেস নাই, তাই জনিরটাই আমি পরি। ওই ওবায়দুল, বল মা। তুই জনির স্কুল ড্রেস পরেছিস কেন? আমায় তো নিয়ে দিস নাই। খোল বলছি, ওসব ধুয়ে দিব। কালকে বিকেলে তো জনি দিলো। তোকে খুলতে বলছি, খোল। তারপর আর কি, স্কুল ড্রেস নিয়ে চলে গেল। মানুষ এসে আমার পরিস্থিতি দেখলো, বলবে আমি তাদের ছেড়েই না। কেয়ার করার, আমি শার্ট প্যান্ট পরে স্কুলের দিকে রওনা হলাম। আমাদের বাসা থেকে স্কুল একটু দূরে, তাই যেতে অনেকটা দেরি হয়। অনেকক্ষণ পর স্কুল গেটে এসে পৌঁছালাম। অনেকদিন পর স্কুলে আসলাম, সব যেন নতুন নতুন লাগছে। আর তাছাড়া আমার নিয়মিত স্কুলে আসা হয় না। আমি কোনো দিকে থামলাম না, সোজা ক্লাসরুমে চলে আসলাম। এসে বই রেখে বসে পড়লাম। ক্লাসে আমার তেমন ভালো বন্ধু ছিল না, আর তাই কেউ আমার খোঁজ নিতে আসলো না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো, আর বিষয় ইংরেজি ছিল। এই স্যার আমায় অনেক ভালোবাসে। আমি ইংরেজি ভালো পারি বলে আমার সাথে ইংরেজি কথা বলে। আমিও স্যারের কথা ইংরেজি বলি। আমার এমন ইংরেজি বলা থেকে ক্লাসের অনেকে হিংসা করতো, যেটা তাদের চেহারা দেখেই বোঝা যেত। স্যার ক্লাসে এসে আমায় দেখতে পেল, আর ঠিক তখনই ইংরেজি কথা বলা শুরু করে দিল। বিদ্রোহী, আমি তেমন ইংরেজি জানি না, আর আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতেই বলি। কি অবস্থা ওবায়দুল, কখন আসলা? এই তো স্যার, একটু আগে। পড়াশোনা বাদ দিয়ে দিছো নাকি? বাদ দিলে এখানে কেন আসবো? আচ্ছা, ক্লাস শেষে আমার সঙ্গে দেখা কইরো। ওকে স্যার। তারপর স্যার ক্লাস শুরু করলো। আমিও ক্লাসে মনোযোগ দিলাম, মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। শেষ করে স্যারের কথা মতো সেই স্যারের কাছে গেলাম। কি ব্যাপার, হ্যাঁ? তুমি এত ভালো একজন ছাত্র হয়েও পড়াশোনা করছো না কেন? কেউ কেউ পড়াশোনা করতে পেরেও করে না, আবার কেউ কেউ করতে চেয়েও পারে না। বুঝলাম না বিষয়টা। আসলে স্যার, আমি পরিবার থেকে আমার পড়াশোনা করতে চাই না। কি বলছো? তুমি এত সুন্দর একটা ছাত্র, কেন পড়বে না? আমি জানি না। তোমার পরিবারে আমি কথা বলবো। দরকার নাই স্যার, কারণ কথা বলবেন আপনি, আর সেটা শাস্তি পাবো আমি। মানে ঠিক বুঝলাম না। আমার মা আমায় পড়াশোনা করতে চায় না, সে শুধু চায় আমি সারাদিন কাজ করি। তোমার কিচ্ছু হবে না, আমি কথা বলে দেখি। আচ্ছা, চেষ্টা করতে পারেন। আরেকটা কথা, তুমি যদি আরও ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের গ্রামের 3টা গ্রাম পরে একটা গ্রাম আছে, সেখানে একটা স্যার আছে কলেজের শিক্ষক, তার কাছে তুমি শিখতে পারো। নয়তো এই আশেপাশের শিক্ষকের কাছে শেখার মতো তোমার কিছুই নাই। জি স্যার। হ্যাঁ, তোমায় শেখানোর মতো আমারও বর্তমানে যোগ্যতা নেই।
আমার যতটুকু জ্ঞান ছিল তার সবটুকু তোমায় দেওয়া হয়ে গেছে। জি স্যার। তবে আরেকটা কথা মনে রাখবা, ধৈর্য কখনো হারাবা না। শিক্ষা নিতে চাইলে ধৈর্যশীল হতে হবে। ওকে স্যার। হুম। তারপর স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে ক্লাসে আসলাম। এক এক করে সমস্ত ক্লাস শেষ করলাম। ক্লাস সব শেষ করে বের হলাম। স্কুল ছুটির সময় হয়ে গেছে। আমি বই খাতা সাজিয়ে গুছিয়ে নিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। ছুটি দেওয়ার পর বাসার দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর বাসায় এসে পৌঁছালাম। বয়ে বয়ে বাসার ভিতরে গেলাম। বাসায় ঢুকতে শুরু হয়ে গেল। এতক্ষণ কী করলাম? ক্ষুধা ছিলাম। কাজের বইয়ে স্কুলে বসেছিলাম। মা, আমি কাজের বইয়ে বসেছিলাম না, আমি ক্লাস করছিলাম। হয়েছে, থাম। তোর আর বলতে হবে না। হুম। বইগুলো রেখে এবার একটু কাজ করেন লাট সাহেব। কী কাজ করব? তোর চোখে কি কাজ লাগে না? আর লাগবেই বা কেমনে? সারাদিন তো কাজের ভয়ে ঘুরে বেড়াস। দেখ মা, আমি যথার্থ পরিমাণ কাজ করি। এরপরও যদি তুই বলিস আমি কাজ করি না, তাহলে? তাহলে কি? হ্যাঁ, আমায় মারবি নাকি? মারার কথা কখন বললাম? তুই আমার জন্মদারি মা, তোকে কেমনে পারবো বল? এই শোন, এসব ইমোশনাল ডায়লগ আমায় মেরে লাভ নেই। হুম। যা কাজ কর। আমি আর কথা বললাম না, কারণ মন খারাপ হয়ে গেল। অনেক বইয়ের গল্প পড়েছি। কোনো ছেলে স্কুল থেকে আসলে সব বাবা মা সেই ছেলেকে অনেক আদর করে। মধুর কণ্ঠ, ভালোবাসার কণ্ঠ বলে গোসল করে না বাবা। আমি খাবার রেডি করছি, আর আমি স্কুল থেকে আসলে শুনতে হয় কাজের বয়াতে কোন স্কুলে বসেছিলাম। আমি কেন এই সমস্ত বাপ মায়ের হলাম না যারা তাদের সন্তানকে পড়াশোনা করাতে চায়? মনে মনে এই সমস্ত আফসোস করছিলাম আর কাজ করছিলাম। তখন দেখলাম সজীব গোসল করে আসলো। কিরে, কখন আসলি স্কুল থেকে? এই তো এক্ষুনি। কেমন ক্লাস করলু? ভালো। সজীবের সাথে আরও কিছু কথা বললাম। তারপর সজীব চলে গেল আর আমি আমার কাজ করতে থাকলাম। কাজ কাম শেষ করে আমিও গোসল করে নিলাম। গোসল করে এসে একটু বই নিয়ে বসলাম। দোকানি খাবারের জন্য মা ডাকলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলে প্রতিদিনের মতো আজকেও গরু নিয়ে বেরিয়ে পড়লাম। সারা বিকালটা গরু চড়িয়ে পার করলাম আর আমার সে পছন্দের মুহূর্তটাও কাটালাম। সারাদিন ক্লান্তির পর যখন সেই মুহূর্তটা আসে তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সেই মুহূর্তটা পার করে সন্ধ্যা হওয়ার আগ দিয়ে বাসার দিকে রওনা হলাম। নয়তো একটু দেরি হলেই তো মা বকবে, তাই আজকে একটু আগেই বাসায় চলে আসলাম। তখনই একই অবস্থা, এত আগে আসছে কেন বলে আরও বকলো। তখন বুঝলাম দেরি হলেও বকবে, দেরি না হলেও বকবে, আবার একটু আগে আসলেও বকবে। বকা কোনো সময় মাফ নাই। গরু বাছুর বেঁধে রেখে হাত পা পরিষ্কার করে মাকে বললাম আমি বাজারে যাব। তখন মা কিছু বলল না, কারণ বাজারে গেলে তো আমারই ক্ষতি। কিন্তু মা তো আর জানে না আমি কোথায় যাচ্ছি। তো আমি বাজারে যাবার নাম করে সোজা সুমির বাসায় চলে আসলাম। সুমির বাসায় আসতে সুমি আমায় গড়ে নিয়ে গিয়ে বসতে দিল, তারপর কিছু নাস্তা এনে দিল। আরে এসবের কি প্রয়োজন? আরে ভাইয়া খেয়ে নেন, আমি বই নিয়ে আসছি। হুম। তারপর আর কি করার, হালকা নাস্তা করে নিলাম। সুমি বই নিয়ে আসলো। আমি প্রথম দিন জানলাম কোথাও তার সমস্যা জেনে নিয়ে আমি পড়াতে শুরু করলাম। প্রতিদিন ঠিকঠাক মতো পড়তে দেওয়া নেওয়া করতে লাগলো। 10 দিনের মধ্যে টেন্স পুরো ক্লিয়ার হয়ে গেল। শুধু ব্যতিক্রম ছাড়া এখন শুধু তাকে ব্যতিক্রমই শেখাতে হবে। তাই প্রতিদিনের মতো আজকেও রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে সুমির বাসায় চলে আসলাম। ভিতরে এলাম, পড়ানোর রুমে চলে গেলাম। সুমি এসে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা করে খেয়ে বসে আছি। তখন সুমি বই নিয়ে আসলো। আমি তার দিকে না তাকিয়ে বললাম বই বের করো। আমার কথা অনুযায়ী সুমি বই বের করলো। এবার আমি তার দিকে তাকাতেই সে লেভেলের শখ খেলাম। সুমির দিকে তাকিয়ে দেখি তার পাশে আরেকটা মেয়ে বসে আছে। আমার চোখ তো কপালে উঠে গেল। পুরো গ্রাম কি জেনে গেল নাকি? সুমি এসব কি? তুমি বাইরে কেন বলছো? আমি তোমায় অনেক বিশ্বাস করছিলাম। আরে ভাইয়া আমার কথাটা তো শোনেন। কি শুনবো? হ্যাঁ, আমি তোমায় পড়াবই না, কিন্তু তুমি জোর করেছিলে বলে রাজি হলাম। আর আমি বলছিলাম কাউকে না জানাইতে, কিন্তু তুমি এটা করবে কখনো ভাবি নাই। আরে ভাইয়া শোনেন। আর কাকে কাকে বলছো? আমি কাউকে বলি নাই। মানে? এই আপুর নাম খুশি, আপনাদের সাথেই পড়ে। কিন্তু এই খবর কেমনে জানলো আমি সত্যিই জানি না। তাহলে এখানে কেন? তুমি কেন আনলে? আমায় হুমকি দিচ্ছিল, আমি যদি তাকে না আনি তাহলে সে সব কিছু গ্রামে বলে দিবে। এই মেয়ে, তুমি কোথা থেকে শুনলে? আমার একটা হেব্বি সুন্দর নাম আছে, ওটা ধরে ডাকলে বলতে পারি। আচ্ছা, খুশি। আপনি এই কথা কোথায় শুনলেন?
আপনি নট, অনলি তুমি। ওকে, তুমি। কি রোমান্টিক। আমায় তোমার বন্ধু বলেছে। মানে শালাকে আমি তো মেরেই ফেলবো। কিন্তু ভাইয়া তো এমন কাজ করতে পারে না। ঠিক ধরেছ, আমিও জানতাম না। জানলে কেমনে? হাবিব ভাইয়া আমার চাচাতো বোনের সাথে প্রেম করতো, এটা আমি জানতে পারি। ফলে তাকে ব্ল্যাকমেল করে তোমায় পটানোর উপায় জানতে গিয়েছিলাম। তখন সে আমায় বলে তুমি নাকি সুমিকে প্রাইভেট পড়াও। তারপর সব বলে দিল। আর আমি তুমি সুমিকে ব্ল্যাকমেল করে এখানে আসলে? লিজেন্ড। ব্ল্যাকমেল তো ভালো করতে পারেন, ধন্যবাদ। কিন্তু আমায় পড়াতে চাও কেন? এই রে, জেনে গেছো? তুমি তো বললা। আমার না একটা কাজ আছে, আমি এখন আসি। এই, সত্যি কথা না বলে যাওয়া যাবে না। আসলে তোমায় আমার অনেক ভালো লাগে, তাই প্রতিদিন তোমায় ফলো করতাম। তোমার পছন্দের জায়গাও চিনতাম। তোমায় দেখার জন্য প্রতিদিন বিকেলে সেখানে যেতাম। যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, আর এলাকার আশেপাশেও আসবে না। কিন্তু কেন? তুমি যদি পড়তে আসতে তাহলে তো পড়াইতাম, কিন্তু তুমি আসছো অন্য মতলবে। মতলব আমার একটাই, কি? বাসায় একা পড়তে ভালো লাগে না, তাই বিএফের সাথে পড়তে আসছি। তুমি কি পাগল? বিয়ে ফলন কবে? আমি তো তোমার নাম ধরে বলিনি যে তুমি আমার বিএফ। না মানে? তাহলে তুমি আজ থেকে আমার বিএফ। সো লেটস স্টার্ট। চুপ, একদম চুপ। তোমার কারণে আজ সুমির পড়া হলো না। চালিয়ে যান ভাইয়া, আমি পড়তাছি। পড়া দাও। পড়া নেবেন? দাও। তারপর আমি সুমির পড়া নিতে লাগলাম, আর মাঝে মাঝে কুশির দিকে তাকালাম। তখন দেখলাম কুশিও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে সুমি পড়া নিয়ে শেষ করলাম। এবার চলে আসার পালা। আমি চলে আসছিলাম, তখন কুশি আমায় 1000টা বাহানা দিল। আমি তার কথায় কান দিলাম না, সোজা সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই খেতে বসে গেছে। আমিও আর দেরি না করে আমিও বসে গেলাম। সবাই একসঙ্গে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। সন্ধ্যায় আমার পড়তে বসা হয়নি, ভাবলাম এখন পড়তে বসি। যেই বাবা সেই কাজ। গড়ে গিয়ে আলো জ্বালিয়ে পড়তে বসলাম। জনি এসে শুয়ে পড়ল। আমি মন দিয়ে ক্লাসে পড়া করতে লাগলাম। কিছুক্ষণ হঠাৎ করে আমার গড়ে মা চলে আসলো, আর চোখ মুখ তো রাগে লাল হয়ে গেছে। বুঝলাম আজকে অনেক কিছু হতে চলেছে। কি রে, কারেন্টের বিল কি তুই দিস না তোর বাপ দেয়? আসলে মা, ক্লাসে কিছু পড়া করতে হতো। রাত তোর পড়ার কারণে কি সারা রাত আলো জ্বালিয়ে রাখবো? মা, আর একটু হলেই আমার পড়া হয়ে যাবে, তখন আলো বন্ধ করে দেব। আমি এত কিছু জানি না, আলো বন্ধ কর। বুঝিস না তো, কারেন্টের বিল যে দেয় সেই বুঝে কত ধানে কত চাল। আর একটু মা। বন্ধ করবি নাকি? আমি বন্ধ করার আগেই মা গিয়ে বন্ধ করে দিল। মনটা খুব খারাপ হয়ে গেল। আর একটু পড়লেই আমার পড়া হয়ে যেত। অন্যের বাবা মা তাদের সন্তানকে পড়াশোনা করাতে চায়, আর আমার বাবা মা আমার পড়াশোনা নষ্ট করতে চায়। কিছু করার নেই, মন খারাপ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে আরেক করে নিল। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, কাজ কাম শেষ করে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি স্কুলে যেতে চাইলাম, কিন্তু মা যেতে দিল না। জনিকে পাঠিয়ে দিল, আর আমায় গরু নিয়ে পাঠালো। আমি গরু নিয়ে যাবার সময় কিছু বই সঙ্গে নিলাম। আমার একটা শখ ভালো ছিল, বড় বড় লেখকদের বই পড়তাম। বিভিন্ন বই মেলা বা লাইব্রেরির থেকে বই কিনতাম। বই পড়তে আমার অনেক ভালো লাগতো। বই একমাত্র আমার সঙ্গী। যখন মন খারাপ হয় তখনই বই পড়ি, মনটা অলরেডি ভালো হয়ে যায়। আর এমনিতে একজন স্টুডেন্ট উচিত ক্লাসের পড়ার পাশাপাশি বিভিন্ন গল্পের সাহিত্য এবং বড় বড় লেখকদের জীবনী পড়া। এতে করে সেই স্টুডেন্টের মন মানসিকতা ভালো থাকে, চরিত্র আদব কায়দার উন্নতি পায়। আর সবথেকে বড় উপকার হলো বই পড়ার প্রতি তার নেশা ধরে যায়, যার ফলে সে ব্রেনিয়ান ছাত্রদের মধ্যে একজন হয়ে উঠতে পারে। কিন্তু ভাগ্যের কি খেলা, পড়ার প্রতি আমার এত নেশা, অথচ আমার কপালে পড়াশোনা নেই, জোর করে পড়তে হচ্ছে। তো যাই হোক, কয়েকটা বই আর গরুগুলো নিয়ে আমি মাঠের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে মাঠে এসে পড়লাম। এসে গরুগুলো ছেড়ে দিলাম, আর আমি গাছের নিচে বই নিয়ে বসে পড়লাম। একটু একটু করে পড়ছি, আর একটু করে গরুর দিকে খেয়াল করছি। এভাবে কেটে গেল অনেকটা সময়। বেলা গড়িয়ে দুপুর হয়ে আসলো, কিন্তু আজকে তেমন রোদ নেই বলে গরু কেথিয়ে আছে। তে আমি আর উঠলাম না, বসে বসে বই পড়তেছি। কিছুক্ষণ পর হঠাৎ আমার মাথায় একটা ঢিল এসে পড়লো। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো আমার বুঝতে ভুল হবে, তে আবার পড়তে ব্যস্ত হয়ে গেলাম।
তখন হঠাৎ করে আমার পিছনে মেয়ে কণ্ঠ ভেসে আসলো। আমি পেছনে তাকিয়ে দেখি খুশি মুস্কি মুস্কি হাসছে আর এদিকে আসছে। একটা রাখাল ছেলে আমার মনটা কেড়ে নিয়েছে, যারে দেখলে আমার তোর ভুলেই গেছি। আইসে গান জানে না আর বলতে আসছে। তখন খুশি এসে আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি যদি কবি হতাম না তাহলে সর্বপ্রথম কি লিখতাম? কি লেখতা? তোমায় নিয়ে একটা গল্প লিখতাম, যেখানে তোমার আমার ভালোবাসা থাকবে, আমাদের পাগলামি থাকবে। এই হয়েছে তামো, এর জন্য তুমি কবি হবা না। আমি হব বলি নাই তো, যদি হতাম। হওয়ার কথা বাদ দাও, এবার বলো এই ভোর দুপুরে এখানে কেন আসছো? আমার রাখালের কাছে। কে তোমার রাখা? আমার চোখের সামনে যে বসে আছে। আচ্ছা জানো, তোমার জন্য আমি কি আনছি? কি? চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। একটু পর খুশি আবার চোখ খুলতে বলল। যখন চোখ খুলে দেখি খুশি আমার হাত ধরে একটা বাঁশি তুলে দিল। বাঁশি? আমি জনির কাছে শুনলাম তুমি নাকি গরু চড়াতে আসছো, তাই আমি আসছিলাম। তখন রাস্তায় দেখি ভ্যান গাড়িতে করে বাঁশি বিক্রি করছিল। তখন ভাবলাম আমার রাখালটার জন্য একটা বাঁশি নিয়ে যাই, তাই। ও ভালো। বাঁশির সুর আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো বাজাতে পারি না। আমি শুনেছি মন দিল দিয়ে বাজালে নাকি হয়ে যায়। আমার দ্বারা হবে না সব। হবে, দেখো। হবে না বলছি না। আর তুমি এখান থেকে বাসে চলে যাও। কেন যাব? এখানে ফাঁকা মাঠে তোমার আমায় দেখলে লোকে কি মনে করবে? যা মনে করে করুক। আর যদি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার চেয়ে বেশি খুশি কেউই হবে না। তোমার কি মাথা খারাপ? মোটেও না। আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ। তাহলে হবে হয়তো। ফাঁকলি। এরপর খুশি কিছুতেই সেখান থেকে যেতে চাইল না। আমিও আর বেশি জোর করলাম না। দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম। বলতে গেলে আমি উপরে উপরে খুশিকে যতই যাই করি না কেন, তার সঙ্গে থাকতে, তার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। কিন্তু ভয় হয়, আমি নিজে তো একজন অবহেলিত। তাহলে অবহেলিত ছেলের সাথে থাকলে সেও তো অবহেলার শিকার হবে। এইভাবে আমি খুশিকে দূরে ঠেলে দিতে চাই, কিন্তু কতই আর অভিনয় করব। খুশির চোখ দুটো দেখলে আমি যে অন্যরকম হয়ে যাই, ঠিক থাকতে পারি না তাকে দেখে, মনকে আটকাতে পারি না। তাই সব সময় আমি হেরে যাই। আমি আর খুশি ওখানে অনেকক্ষণ বসে থাকলাম। তারপর দেখলাম গরুগুলো বাসার দিকে রওনা দিচ্ছে। তখন আমিও উঠে রওনা হলাম। তারপর খুশি ওর বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় এসে গরুগুলো বেঁধে রেখে গোসল করতে গেলাম। গোসল করতে করতে বিকাল হয়ে গেল। তখন মাকে বললাম খাবার দিতে। উল্টো মা আমায় ধমক দিয়ে বলল, পারলে থুই তুলে খা। আমি গড়ে গিয়ে ভাত নিয়ে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠতেই মা আসলো আর বলল, জমিদারের কি খাওয়া হয়নি? কয়েকদিনের জন্য খাচ্ছিস? হয়ে গেছে। হয়েছে তো ভালো কথা, এবার বাজার করতে যা। কেন, বাবার কি হলো? কেন, তুই কি জমিদার যে তোর বাজারে যাওয়া হবে না? না মানে বাবা তো প্রতিদিন চায়। একদিন তুই গেলে কি এমন ক্ষতি হবে? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। কি আর করার, আমি একটা কথা বললাম আর আমার মা 14 দিক দিয়ে ঘুরিয়ে 14টা কথা বলে দিল। যাই হোক, মার কাছ থেকে টাকা আর ব্যাগ নিয়ে বাজারে রওনা হলাম। বাজারে এসে মায়ের কথা মতো বাজার সদা করে আবার বাসে আসলাম। সন্ধ্যায় সুমিকে পড়াতে গেলাম। পড়ানোর সময় খুশিও আসলো। ওপর ওপর বিরক্ত ভাব নিল, মনে মনে একটু খুশি হলাম। সুমিকে পড়া দিলাম আর খুশি আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আমি রাগী লুক নিয়ে তার দিকে তাকালাম। এভাবে হাসছো কেন? এমনি। পাবনা যাওয়ার ব্যবস্থা কইর। কেন? এমনি। খুশি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার পড়তে লাগলো। কিছুক্ষণ পড়ার পর হঠাৎ সুমি বলল, আচ্ছা ভাইয়া, তুমি কতক্ষণ পড়ো? কেন? আমার মা প্রতিদিন বকে আমি নাকি কম পড়ি, অন্য সবাই নাকি সারা রাত পড়ে। সবার কথা এক নয়। কেউ কেউ 1 ঘন্টা মন দিয়ে পড়লেই সব ক্লিয়ার, আর কেউ কেউ সারা রাত পড়েও কোনো লাভ হয় না। তুমি কতক্ষণ পড়ো? 1 মিনিটও না। কেন, তোমার কি পড়ালেখা লাগে না? না তেমন কিছু না, আমার পড়ার মতো পরিবেশ নেই। কেন, এখান থেকে যেয়ে খাওয়া দাওয়া করে সারা রাত তো পড়তে পারো। আসলে খাওয়া দাওয়া করার পর আলু দিয়ে পড়তে বসলেই মা বকে, কারেন্ট বিল বেশি আসবে, তাদের ঘুম আসে না। বলছো কি তুমি পড়ার জন্য বকা খাও? হ্যাঁ, আর আমরা তো না পড়ার জন্যই বকা খাই। আচ্ছা ওসব বাদ দাও, পড়ো। তারপর তারা পড়তে লাগলো। আমি কথা বলার সময় দেখলাম খুশি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। আমি সেদিকে চোখ না দিয়ে সুমিকে পড়াতে লাগলাম। সেদিনকার মতো পড়িয়ে চলে গেলাম। পরদিন আবার আসলাম।
আর এসে দেখি খুশি অনেকগুলো বই নিয়ে আসছে। জিজ্ঞেস করতেছে, বললো তুমি পড়বা সেই জন্য। আমি তার এমন কাজে অনেক খুশি হলাম। সে আমার জন্য অনেক উপকার করছে। তখনই থেকে আমি তাদের সাথে পড়তাম আর দেখতাম মাঝে মাঝে খুশি আমার দিকে তাকিয়ে থাকতো। আমি দেখো না দেখার বান করে থাকতাম। এভাবে অনেকটা দিন কেটে গেল। আমিও খুশির প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লাম। তাকে দেখলে অনেক শান্তি পেতাম। আমার মনে হলো আমিও তাকে ভালোবেসে ফেলছি, কিন্তু আমার অবস্থান দেখে নিজেও ভেঙে পড়তাম। এমন অবস্থানে আমি দাঁড়িয়ে আছি যেখানে খুশি থাকতে পারবে না। মাঝে মধ্যে তাকে এড়িয়ে চলতাম, কিন্তু সে আমার অনেক ভালোবাসতো। যে করি হোক দিনের মধ্যে একবার হলো দেখা করবে। এভাবে একদিন খুশি বুঝে গেল আমি তাকে এড়িয়ে চলতেছি। সে তো রেগে আগুন, চোখে মুখে রাগে ছোঁয়া। মনে হচ্ছে আজ তো আমায় গেলে খাবে। আই, তোর সমস্যা কি রে? হ্যাঁ, তুই এভাবে আমায় এড়িয়ে চলছিস কেন? হুম, কই এড়িয়ে চললাম? একদম মিথ্যা বলবি না। কি মনে করেছিস আমি ছোট বাচ্চা, কিছু বুঝি না? কখন বললাম? তুই আগে বল, তুই কেন আমায় এড়িয়ে চলিস? আমি কি দেখতে খারাপ? আমায় কি তোর পছন্দ হয়নি, নাকি আমি তোর যোগ্য না? কোনটা বল? আরে কি বলছো এসব? তুমি কেন আমার যোগ্য হবে না? তাহলে বল, কিসের জন্য তুই আমায় এড়িয়ে যাস? তোকে নিজের চেয়েও ভালোবাসি, তোর জন্য জীবন দিতেও রাজি আছি। এরপরও তুই আর কি চাস? আচ্ছা, তুই কি আমার সাথে সময় কাটাতে চাস? ঠাস! চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। ছি ছি, তুমি এতটা নিচে নামতে পারলে আমি ভাবতে পারিনি। কুশি গালে হাত দিয়ে জমি পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ ভরা পানি। আমি আমার হাতের দিকে তাকাচ্ছে। জানি না কখন আমি কি করলাম। তখন হঠাৎ করে খুশি আমার শক্ত করে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি রে তোকে, সব কিছুর বিনিময় তোকে চাই আমি। তাই বলে তুমি এসব কথা? ছি! আমি এসব বলতে চাইনি, তোমার অবহেলা করা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি খুশিকে চালিয়ে নিলাম আর তার দিকে তাকিয়ে বললাম, তুমি জানো না আমি কেমন পজিশনে দাঁড়িয়ে আছি? সব ছেলে মেয়ের ওপর তার বাবা মা দেখে। ছেলের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য কতই না কিছু করে, কিন্তু আমার মাথার ওপর বলতে গেলে কেউ নেই। একটা চাকরের চেয়েও বেশি অবহেলিত আমি। কি বলছো? হ্যাঁ, তুমি বড়লোক বাড়ির মেয়ে, তোমায় চাকরিজীবীর সাথে বিয়ে দেবে। তাই তোমার পজিশনে পৌঁছালে ক্ষমতা আমার নেই, কারণ আমার পরিবার চায় না আমি পড়াশোনা করে বড় হই। শুধু কি এই কারণটা? হুম। পাগল, শুধু এইটুকুর জন্য নিজের ভালোবাসাকে বলে দিচ্ছ? তোমার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই। পাশে দাঁড়াতে ক্ষমতা লাগে না, সুন্দর একটা মনের দরকার, সেটা তোমার আছে। আর আমি এটাতেই অনেক খুশি। মন দিয়ে সব কিছু হয় না। হ্যাঁ হয়, মন দিয়ে সব কিছু হয়। পাগলামি করো না। তুমিই তো আমার পাগলামির কারণ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এর সময় এখানে থাকলে লোকে খারাপ বলবে। যাও, বাসায় যাও। হুম, আর ভুলো এমন কাজ করবা না। তুমি যেমন আছো তেমনটাই আমার দরকার। তোমার সুখী জীবনটাকে আমার প্রয়োজন নয়, শুধু তোমাকে প্রয়োজন, হোক সেটা সুখের অথবা দুঃখের। বাসায় চলে যাও। রাতে এসো কিন্তু। হুম। হুম। তারপর সেখান থেকে দুজনে দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি মা বকাবকি করতেছে। আমি চুপ করে শুনলাম। বিকেলে আজ বাসায় ছিলাম না, তাই মা বকতেছে। আমি কিছু বললাম না, শুধু শুনে গেলাম। অবশেষে মার বকা শেষ হলে আমি গড়ে গেলাম। সময় হতে সুমিকে পড়ানোর জন্য ওর বাসায় রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে সুমির বাসায় এসে পৌঁছালাম। সুমিকে পড়াইলাম, সঙ্গে খুশিও ছিল। তার সঙ্গে কথা বললাম আর পড়ালাম। পড়া শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল অনেক কয়টা দিন। একদিন হঠাৎ করে খুশি আমায় ডাকলো। আমি বাসার কাজ কাম শেষ করে আমাদের দেখা করার জায়গায় চলে আসলাম। বলো, কি বলবা? তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব দাও। কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। বাসা থেকে আমার বিয়ে ঠিক করতেছে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আজই তোমার বাবা মাকে আমার বাসায় পাঠাও। আচ্ছা, আমি আগে বাসায় যাই। আজকে যেন আমার বাসায় তোমার মা বাবা পৌঁছায়। পাগল নাকি? এমন হঠাৎ করে বললে কি করে হবে? কদিন সময় দাও। সময় আমার হাতে নেই। তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। না, আমি শান্ত হব না। তোকে না বিয়ে করা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। হ্যাঁ? কানের কাছে করিস না তো। বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, কানের কাছে যাচ্ছে না? হ্যাঁ, গেছে গেছে, খুব ভালো করে গেছে। বাপরে, এভাবে কথা বললে টসা মানুষও ভালো হয়ে যাবে। আমি এদিকে টেনশনে মরছি আর তুই মজা লস। মজা করে নিলাম। এত কিছু আমি জানি না। তুই তোর বাবা মাকে আজকে আমার বাসায় পাঠাবি।
খুশি, তুমি তো জানো আমার বাবা মা কেমন আর আমি কেমন হয়ে থাকি সেখানে। সবই তো জানি, কিন্তু আমি তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা, দেখে কি করা যায়। হুম। তারপর খুশির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে অনেক বড় চিন্তায় পড়ে গেলাম। কি করে বলবো বাসায়, কি করে মার সামনে বলবো আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। না, অনেক চিন্তা ভাবনা করলাম। খুশিকে হারানোর ভয় বারবার সাহস করে বলতে যেও আর বলতে পারলাম না। বিকেলে গরু নিয়ে মাঠের দিকে রওনা হলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি কি করে বলবো। ভাবতে ভাবতে মাঠে চলে আসলাম। গরু ছেড়ে দিয়ে গাছের নিচে বসে পড়লাম। সাথে ছিল খুশির দেওয়া বাঁশিটা। ভালো লাগছিল না। ভাবলাম দেখি তো বাঁশিটা কেমন বাজে। ছোটোবেলায় গ্রামের এক দাদু আমার শিখেছিল, তাই বাঁশিটা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। মনের মতো একটা সুর তুললাম। বাঁশির সুর মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। মনের সব চিন্তা ভাবনা দূর হতে গেল। কি সুন্দর এক ভালো লাগা কাজ করলো, মনের মধ্যে এক প্রকার আনন্দ কাজ করলো। ইচ্ছা মতো বাজাতে থাকলাম। অনেকক্ষণ বাজানোর পর থামলাম। ভাবলাম গরুগুলো এক নজরে দেখে নেই। তেমে গরুগুলো দেখলাম। ঠিক এমন সময় খুশির কণ্ঠ পেলাম। থামলা কেন? বাজাও। আরে খুশি, তুমি? তোমার বাঁশির সুর আমায় ঘরে থাকতে দিল না। হ্যাঁ? সিনেমার ডায়লগ বলছি। ও, তুমি এত সুন্দর বাঁশি বাজাতে পারো, আগে বলনি কেন? হুম হুম। কেন? তোমার বাঁশির সুর অনেক সুন্দর। বাজে কথা ছাড়ো আর বলো এখানে এই বিকালে কেন আসছো? তোমার সাথে কথা বলতে আসছি। এসে দেখি তুমি বাঁশি বাজাচ্ছ, তাই বসে বসে শুনছিলাম। অনেক শুনেছো, এবার এখান থেকে যাও। লোকে দেখলে কি বলবে? আই, তোর সমস্যা কি রে? হ্যাঁ, আব্বু আমাকে মিথ্যে কথা বলে তোকে দেখার জন্য আসছি, আর তুই কি না আমায় তাড়িয়ে দিচ্ছিস? তো কি করবা? কিছু করতে হবে না, থাক তুই। আচ্ছা আচ্ছা, আর বলবে না, সরি, বসো। এবার বল, তুই বাসায় কি বলেছিস? আসলে আমি বাসায় বলার সাহস পাইনি। কি কি বললি? তুমি তো জানো আমার মা আমায় কেমন চোখে দেখে। ভালোবাসো, অথচ বাসায় বলতে পারলে না? আমি পারলাম না। তুমি আর পারবেও না জীবনও। আমায় কিছু করতে হবে। কি করবা তুমি? কি আর করব, তোমার বাসায় গিয়ে বলবো। তুমি তো বলতে পারলে না। কিন্তু কোনো কিন্তু না। আমি আর খুশি গল্প করতে লাগলাম। কিছু কিছু মানুষ আমাদের কাজে কর্মে দেখতো, কিন্তু কিছু বলতো না। একটু পরে খুশিকে পাঠিয়ে দিলাম। তারপর আমি বসে বসে আবার বাঁশি বাজাতে লাগলাম। সন্ধ্যাবেলায় বাসায় আসলাম। বাসায় এসে তো আমি সেই লেভেলের অবাক। খুশি বাড়ির ভিতরে চেয়ারে বসে আছে। আমি তার কাছে যাব এমন সময় মা ডাকলো। হ্যাঁ মা, বলো। কি রে খুশি, যা বলছে তা কি সত্যি? কি বলছে? ও নাকি তোকে ভালোবাসে আর তুইও নাকি ওকে ভালোবাসিস? আসলে মা, একদম মিথ্যা বলবি না, সত্যি বলো। কি রে, কি হলো বল? হ্যাঁ মা, খুশি যা বলছে সব সত্যি। আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা মা খুশি, তুমি তাহলে এখন আসো, আমরা চিন্তা ভাবনা করে দেখি। ওকে আন্টি। এ বলে খুশি বেরিয়ে চলে গেল। পিছনে পিছনে মা গিয়ে দেখলো খুশি গেছে কিনা। আর যখন দেখলো খুশি চলে গেছে তখন শুরু হলো। কি রে, মেয়েটা কিসব বলে গেল? যা শুনতো তাই সত্যি। আমি সত্যি কিনা সেটা জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তোর সাহস কি করে হলো এমন কাজ করার। তুই তো নিজে একটা ফকির, বাবার হোটেলে বসে বসে খাস, ঠেলা তো বুঝতে পারিস না। কিন্তু মা, তুই কি জানস ওরা কত বড় লোক? তোর মতো ফকিরের ওরা পকেটে রাখে। আমার কথাটা শোনো মা। কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? সব তো নিজের চোখেই দেখলাম। মেয়েটা অনেক ভালো আর তার পরিবারও সে মানিয়ে নেবে। কিন্তু আমি কখনো মানবো না, আমার ইচ্ছেতেই তোর বিয়ে হবে। মা, এমন করিস না। ওই মেয়ের সাথে যদি আর কখনো দেখা করিস তাহলে এই বাড়ির সীমানায় আসবি না। কিন্তু মা, আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, আমি যা বলছি সেটাই শেষ কথা। আমি আর কিছু বললাম না। মা আমায় আরও অনেক রকমের অপমান করলো, অনেক কথা শোনালো। আমি শুধু চুপ করে শুনে যাচ্ছি। অনেক কথা শুনলাম, চোখ দিয়ে পানি চলে এলো। এমন এমন কথা বলছে যেগুলো শুধু বুকে গিয়ে আঘাত করছে। সন্ধ্যাবেলা আর সুমিকে পড়াতে গেলাম না, মনটা খুব খারাপ। গড়ে এক কোনায় বই নিয়ে বসে আছি। রাতে মা খেতে ডাকলো। সবাই খেতে গেল, কিন্তু আমি গেলাম না, খিদা নাই সেজন্য। কিন্তু সবাই কে আসলো, অথচ কেউ একবার জিজ্ঞেস করলো না কেন খেলাম না, কি হয়েছে। এমনকি আমার বাবাও একবার জিজ্ঞেস করলো না। আমি মন খারাপ করে বসিয়ে রইলাম। একটু পর জনি গড়ে আসলো। গড়ে এসে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে বসলো। কি রে, কি হয়েছে? কই কিছু না, তুই ঘুমিয়ে যা। তখনকার কথা ভেবে মন খারাপ করে আছিস? তুই তো জানিস মা এমনই, তাহলে কেন শুধু শুধু কষ্ট পাস? হুম,
কিছু একটা কারণে মা তোকে এতগুলো অবহেলা করে, এটা জেনেও কেন বারবার কষ্ট পাস? ছোটো থেকে আমায় এমন অবহেলা করে আসছে, আমি কিছু মনে করিনি, কাউকে কখনো বিচারও দেয়নি। তাহলে আবার মন খারাপ করছিস কেন? আজকে মা যেসব কথা বললো সেগুলো আমার অনেক খারাপ লাগছে। ওসব বাদ দে, চল খেয়ে নে। আমি খাবো না রে। তাহলে চল ঘুমা। তারপর আমি আর জনি একসঙ্গে শুয়ে পড়লাম। রাত্রে এভাবে পার করলাম। সকাল উঠে আমি আমার কাজ করলাম, স্কুল আর গেলাম না। গরুগুলো নিয়ে মাঠের দিকে রওনা হলাম। মাঠে এলাম আজ অন্য জায়গায়। প্রতিদিন যেখানে বসি সেখানে আজ গেলাম না, গরু ছেড়ে দিয়ে বসে পড়লাম। আজকে বাসিও আর বাজালাম না। ভাবতে লাগলাম কি করব আমি। খুশিকে বলে যাব নাকি তাকে বউ করে আনবো। বউ করে আনলে বাসায় আমায় তুলবে না, আবার খুশি বাসায়ও মেনে নেবে না। তখন খুশি হয়তো আমার সাথে আসতে চাইবে না। তার চেয়ে বরং তাকে বলে যায়, সেও খুশি থাকবে আর আমিও। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল। হঠাৎ পিছন থেকে খুশি আমায় ধাক্কা দিল। আমি তো চমকে গেছি। পিছনে তাকিয়ে দেখি খুশি। তারপর সে আমার পাশে বসলো। তুমি এখানে কেন? স্কুল ফাঁকি দিয়ে চলে আসছি। কেন? তার আগে বলো, তুমি এখানে কেন? এখানে ঘাস বেশি আছে তাই। মিথ্যে কথা একদম বলবা না। কালকে তোমার বাসায় কি হয়েছিল? কখন? আমি আসার পর। কিছু হয়নি। মিথ্যে বলবা না। কি আর হবে, যা হবার বাকি ছিল। তোমায় আমার বাসার কেউ মেনে নেবে না। কেন? জানি না। তারপর খুশির সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। দুপুর হয়ে গেল। খুশি দৌড়ে স্কুলে গেল আর আমি গরু নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে গরুগুলো বেঁধে রেখে আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিলাম। এভাবে দিন কাটতে লাগলো। খুশির সাথে আমি আর তেমন দেখা করি না। আসলে আমি কনফিউজ ছিলাম, কি করব, কি করলে ভালো হবে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার কারণ আমি কোনোদিনও এগোতে পারছিলাম না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। খুশি জোর করে আমার সাথে দেখা করতে আসে। আমিও তখন কিছু বলতে পারি না। খুশিকে না দেখলে আমিও ঠিক দেখতে পারছিলাম না। তাই ঠিক করলাম খুশিকে আমার বাসার বউ করে আনবো। কিন্তু সমস্যা হলো আমার মা চায় না যে খুশি বউ হয়ে এই বাসায় আসুক। কারণ আমার মা চায় আমাকে বিয়ে দিয়ে মোটা অঙ্কের ডিমান্ড নেবে। কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে সেই মোটা অঙ্কের ডিমান্ড আর নেওয়া হবে না, কারণ আমি তো নিব না। যার কারণে আমার মা এই বিয়েতে মত নেই। আমি বর্তমানে দুই নৌকার মাঝখানে আটকে পড়েছি। না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে। পরিবারকে বেছে নিলে আমার ভালোবাসাকে হারাতে হবে, আর ভালোবাসাকে বেছে নিলে পরিবারকে হারাতে হচ্ছে। কি করব কিছু বুঝতে পারছি না। আমার দুটোকেই দরকারের। এটা ছাড়া ওটা অচল, আবার ওটা ছাড়া এটা অচল। এসব কথা ভাবছি আর পুকুর পাড়ে বসে থেকে আকাশের তারা দেখতেছি। আজকে মন ভালো না, তাকায় পড়াতেও যায়নি। কারণ আজকে খুশির বিয়ে। শুনছি রাতে একা একা বিয়ে হবে। বিয়ে আটকানোর জন্য খুশি অনেকবার আমার কাছে আসছে, কিন্তু আমি কোন মুখ নিয়ে বিয়ে আটকাবো? যদি খুশির বাবা আমায় জিজ্ঞেস করে আমি খুশিকে নিয়ে গিয়ে কী খাওয়াবো, তখন আমি তাকে কী জবাব দেব? কী কথা বলে খুশিকে নিয়ে আসবো? আর এটা ভেবেই আমি কিছু করতে পারি না। এখন একা একা বসে থেকে কান্না করা ছাড়া আর উপায় নেই। কিছুক্ষণের মধ্যে খুশি অন্য কারো হয়ে যাবে আর আমার থেকে অনেক দূরে চলে যাবে। খুশির মতো আমায় কেউ ভালোবাসেনি। জীবনের প্রথম সে আমায় এতটা ভালোবেসেছে, এতটা খেয়াল রাখছে, আর আমি তাকে দূরে ঠেলে দিচ্ছি। আমার সে অবাগা আর কেউ আছে? হ্যাঁ, নিজেকে আজ অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আসলে আমি কারো ভালোবাসা পাবার অধিকার রাখি না। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার জোরে করে টেনে তুললো। আমি অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখি খুশি। আমি তো আরও অবাক। বউর সাথে সেজে আছে, চোখে মুখে অনেক বইয়ের প্রভাব, আর বাপ দেখে মনে হচ্ছে অনেক তাড়ে আছে। খুশি, তুমি? আজ তোমার বিয়ে, হচ্ছে তুমি এখানে? কি ভাবছিলি? হ্যাঁ, তুই বলবি আর আমি অন্য কাউকে বিয়ে করে নেব? কখনোই না। কি বলতে চাচ্ছ? আমি বাসা থেকে পালিয়ে আসছি। এখন আমায় নিয়ে তুই পালিয়ে চল। কি বলছো এসব? মাথা কি ঠিক আছে? হ, আমার মাথা একদম ঠিক আছে। তুমি যা বলছো সেটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? তোমায় পালিয়ে নিয়ে যে আমি খাওয়াবো কি? কেন? তুমি যা খাবা। পাগলামি করো না। দেখ, বেশি কথা বলবি না। হয় আমায় নিয়ে পালাবি, নয়তো আমার মরা মুখ দেখবি। ঠাস, কি বলছো আবল তাবল? তো কি বলবে? হ্যাঁ, তোমায় ভালোবাসি বলে বারবার তোমার কাছে ছুটে আসি, তোমায় হারাবো না বলে বাসায় অনেক ঝামেলা করেছি। এমনকি আজ বিয়ের সময় পালিয়ে তোর কাছে আসছি। আর এখন যদি তুমি আমায় ফিরিয়ে দাও, তাহলে আমার কি করা উচিত বলো? কিন্তু খুশি, হাতে সময় নেই। বাবা জেনে গেলে অনেক ঝামেলা করবে। কি করবে এখন? দেখো, আগে এখান থেকে চলো, পরে কি করব সেটা পরে ভাবা যাবে। তাহলে তুমি দেখো, আমি আসছি। কোথায়? আচ্ছা, ফোন করি।
তারপর আমি পকেট থেকে সেই ছোটো বাঙালি ফোনটা বের করে হাবিবের কাছে ফোন দিলাম আর তাকে সব কিছু বললাম। কাকে কি বললা? আমার বাসায় গেলে আমায় বাড়িতে তুলবে না, আর বাইরে গেলে টাকা লাগবে, তাই সুমিকে পড়ানোর টাকা নেব। ও, এরপর আমি হাবিবকে বলার ঠিকানায় চলে গেলাম। তখন হাবিব সুমির কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে দেখা করলো। হাবিবের কাছ থেকে টাকা নিয়ে তাকে বিদায় জানিয়ে রওনা হলাম এক অজানা পথের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিচ্ছু জানি না, তবে এই গ্রাম থেকে অনেক দূরে যাব, যেখানে কেউ থাকবে না। কোনো রকম রেল স্টেশনে আসলাম আর 10টার ট্রেনে উঠে গেলাম। খুশি আমার পাশে বসলো, তার মাথাটা আমার কাঁধের উপরে রাখলো। আমি ভাবতে লাগলাম কোথায় যাব, কি করব, আমার তেমন কোনো জায়গা জানা নাই। সারা রাতটা ট্রেনে পার করলাম। সকাল হতেই ট্রেন থামলো, আমরা নেমে পড়লাম। কোথায় আসছি জানিও না। সামনে তাকাতে চোখ পড়লো আমরা বর্তমানে ঢাকায় আছি। আমি তো অবাক, আমরা ঢাকায় এসে পড়ছি। ঢাকাতে এমন কিছু চিনিও না। এখন কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারছি না। তখন একটা লোক আসলো আর আমাদের জিজ্ঞেস করলো আমরা কে, কোথায় থাকি। তখন আমি তাকে সব খুলে বললাম। সে আমাদের কথা শুনে আমাদের নিয়ে একটা বস্তিতে চলে গেল। বস্তিতে অনেক লোকজন থাকে, তো তারা আমাদেরও থাকার ব্যবস্থা করে দিল। সেখানে সবার সাথে পরিচিত হলাম। সবাই এতিম, তাই আমরা একটা পরিবারের মতো থাকতে লাগলাম। বেশ কয়েকদিন কেটে গেল। খুশি বাসায় থাকে আর আমি বাইরে কাজ করি। কাজ বলতে প্রথমে আমার কাজ হোটেলে হলো। হোটেলে কয়েকদিন কাজ করার পর আমি ভাবলাম এটা দিয়ে আমার হবে না, আর তাই সেই কাজ ছেড়ে দিয়ে অন্য একটা কাজ ধরলাম। আর সেই কাজ হলো প্রাইভেট পড়ানো। গ্রামে পড়ানো আর শহরে পড়ানো সম্পূর্ণ আলাদা। গ্রামে পড়াতে হলে কোনো ইন্টারভিউ দিতে হয় না, আর শহরে পড়াতে হলে ইন্টারভিউ দিতে হয়, তাও আবার অনেক কঠিনভাবে। অনেক জায়গায় দেখলাম কিন্তু তারা ইন্টারে পড়ে, তাদের তো আর আমি পড়াতে পারবো না, তাই সেদিকে গেলাম না। অবশেষে একটা টিউশনি পেলাম, ছেলেটা ক্লাস 6-এ পড়ে, তাই আমি রাজি হলাম। ইন্টারভিউ নেওয়ার জন্য রাখলো। আমি সন্ধ্যায় গেলাম। বাসার বাইরে থেকে কলিং বেল চাপ দিলাম। একটু পরে একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। কাজের মেয়েটা আমায় বসতে বলল। আমি বসে পড়লাম। একটু পরে একটা ভদ্রলোক আসলো। আমি দাঁড়িয়ে সালাম দিলাম। তখন ভদ্রলোক আমায় বসতে বলল। এরপর সে আমায় কয়েকটি প্রশ্ন করলো, যার মধ্যে বেশিরভাগই ছিল ইংরেজি থেকে, আর বাকি কয়েকটা বাংলা ব্যাকরণ থেকে। আমি ইংরেজি ভালো পারি, তাই প্রশ্ন করতে যা দেরি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, কিন্তু বাংলার জায়গাটা আটকে গেলাম। তবে কয়েকটা দিলাম, আর 2 থেকে 3টার মতো পারলাম না। লজ্জায় আমার মুখ কালো হয়ে গেল। তখন ভদ্রলোকটা আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল আর বলল, লজ্জা পাবার কিছু নেই। আমি কথাটা শুনে একটু খুশি হলাম। তখন ভদ্রলোকটা বলল, এসব প্রশ্ন নাকি বড় বড় ডিগ্রি নেওয়া মানুষও পারে না, আর আমি নাকি তাও কয়েকটা পারছি। সেজন্য ভদ্রলোকটা খুব খুশি হয়ে বলল, আজ থেকে আমার চাকরি পাক্কা, বেতন দেবে মাসে 10,000, শুধু ইংরেজি পড়াতে হবে। আমি তো মহা খুশি। এত টাকা বেতন দেবে সেটা আমি ভাবতেও পারিনি, তো আবার শুধু ইংরেজি পড়াতে হবে, এটা কোনো ব্যাপার না আমার কাছে। তখন ভদ্রলোকটা কাজের মেয়েকে নাস্তা দিতে বলল। কাজের মেয়ে আমার সামনে কিছু নাস্তা এনে হাজির করালো, যেখানে বেশ ভালো ভালো খাবার ছিল। প্রথম দিন তো, তাই লজ্জার কারণে শুধু কয়েকটা বিস্কুট আর আঙ্গুর মুখে দিয়েছিলাম। তারপর আমার ছাত্রর সাথে দেখা করলাম। দেখা করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি খুশি গড় গোজাচ্ছে। আমি আনন্দের সঙ্গে গড়ে গেলাম। খুশি আমার দিকে মুচকে আসলো আর আনন্দ হওয়ার কারণ জিজ্ঞেস করলো। কি ব্যাপার, আজ এত খুশি কেন? হুম হুম, আমি একটা টিউশনি পেলাম, মাসে 10,000 টাকা বেতন। বলো কি? হ্যাঁ, তাহলে এখন তুমি রাজি থাকলে তোমায় আমি বিয়ে করতে চাই। রাজি না থাকলে কি বাবা মাকে ছেড়ে তোমার সঙ্গে আসি? তাহলে চলে করি। হুম, 1 মিনিট, আমি তৈরি হয়ে নিই। আমি ঘরের বাইরে আসলাম, তখন দরজা লাগিয়েই খুশি তৈরি হয়ে নিল। সে একটা লাল রঙের শাড়ি পরলো, যেটা দেখে আমি নতুন করে আবার ক্রাশ গেলাম। তারপর খুশিকে সাথে নিয়ে করে আমরা কাজে অফিসে চলে গেলাম। তার আগে হাবিবের কাছে ফোন করলাম, তার সাথে কথা বললাম। কাজে অফিসে গিয়ে শুভ কাজটা সেরে নিলাম। এরপর দুজনে বাসায় চলে আসলাম আর দুজন মিলে নতুনভাবে নতুন দিন শুরু করলাম। আমাদের সংসারের প্রথম দিন দিয়ে শুরু হলো। আমি টিউশনি করাইতাম আর সেটা বেতন দিয়ে দুজনের ছোট্ট সংসার খুব ভালোভাবে চলতে লাগলো। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এখন আমাদের সংসার বেশ সুন্দর। খুশি আর আমি অনেক সুখে আছি। সারাদিন কাজ করে রাতে বাসায় আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ছাড়িয়ে বসলাম। কইরি, খাবার দেবা না? টেবিলে আছে, খেয়ে নাও। খাবো তো, কিন্তু তোমার মুখটা না দেখলে আমার গলা দিয়ে খাবার নামবে না। ঢং করো না তো, খেয়ে নাও। আচ্ছা, খাবো না, খিদা নেই। আসছি। খুশি রান্নাঘর থেকে গজগজ করতে করতে চলে এলো। দেখে মনে হচ্ছে একটু রেগে আছে, তাই তো এমন কথা বলল। আমার বউটা কি আজ রেগে আছে?
একদম বাজে কথা বলবে না। ওকে, বলবো না, কিন্তু কারণটা তো জানতে পারি। এই, তুমি কাজে গেছো, কাজ করবা। শহরে গুন্ডা পান্ডাদের সাথে কি? হ্যাঁ, ও, তার মানে এই জন্য এত কিছু? যা বলছি তার উত্তর দাও। আসলে তেমন কিছুই না, একটু ছোট্ট কাজ ছিল। কি কাজ রে? দেখো, মাথা ঠান্ডা করো, পরে সব বলবো। তোমায় আর কোনোদিন যেন ওদের সাথে না দেখি। আচ্ছা আচ্ছা, আর দেখবো না। মনে থাকে যেন। থাকবে। এবার খেতে দাও। তারপর খুশি একটু নর্মাল হলো, মানে রাগ কমলো। তখন আমায় খেতে দিল, আমিও খাওয়া দাওয়া করলাম। পরদিন সকালে আবার কাজে চলে গেলাম। আপনাদেরকে বলে দিই, আমার কাজ হচ্ছে গুন্ডা বাইদের সাথে দেখা। তো সেই দিনও তাই করলাম, তাদের সাথে চলে গেলাম চাঁদা তুলতে। আর সেখানে চাঁদা নিয়ে সবাইকে বললাম চলে যেতে, আর আমি একা আসলাম। আমাদের যেটা আস্তানা, সেখানে সবাই একসঙ্গে চলে এলাম। আর খবর আসলো রানাকে কারা যেন হত্যা করেছে। রানা ছিল গ্রুপের লিডার, মানে জলিলের ডান হাত। জলিলের কথা মতো রানা কাজ করত। আর শহরে সবচেয়ে আতঙ্কিত হয়েছিল জলিলের ভয়ে। জলিল একজন নামকরা সন্ত্রাসী। আইন তার দুই পকেটে থাকে। কোনের অপরাধে যতবার জেলে যায় ততবার টাকার ক্ষমতা সে বাইরে আসে। আর এটাই হলো আমাদের লিডার জলিল খান। সরে যে তার নাম করলেই সবাই তরতর করে কাঁপে, বরং কোনো কথাই বলা লাগে না। তো আজকে কে যেন জলিল ভাইয়ের ডান হাত মানে রানাকে মেরে ফেলেছে। এটা শোনার সাথে সাথে জলিল ভাই সেই রেগে গেল। কে মেরেছে, কেমন করে মেরেছে, সব ইনফরমেশন তার চাই। সঙ্গে সঙ্গে সব লোকেরা দিক বেদিক ছুটে গেল আর খুঁজতে লাগলো কে মেরেছে রানাকে। আর আমায় ডাকলো জলিল ভাই, ফলে আমি তার কাছে গেলাম। তখন জলিল বলল, ওবায়দুল, রানাকে কারা মারতে পারে বলতো? ভাই, তা তো বলতে পারবো না, তবে যখন রানা একা একা যাচ্ছিল আমি হাজারবার মানা করছিলাম, কিন্তু সে শুনলই না। বলো তার নাকি কিচ্ছু হবে না। ঠিক এমন সময় রানার পিছনে একজন লোক ছিল, সে আমার দিকে ঠেরা চোখে তাকাচ্ছিল। আমার কেবল মনে হলো লোকটা দেখতে কেমন ছিল? দেখতে একটু লম্বা আর গায়ে কালো কাপড় পরা ছিল। তার মানে এটা করিমের কাজ? হতে পারে ভাই, সেও তো আপনার রাজত্ব করা মানতে পারছে না, তাই আপনার দুর্বল পয়েন্টে আঘাত করছে। আমি ওর জীবনটাই নিয়ে নিব। এই বলে জলিল উল্টো দিকে রওনা হলো, আর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। এই শহরে যে কয়টা গ্রুপ আছে সবার আলাদা রঙের ড্রেস আছে। জলিল ভাইয়ের পরে আছে করিম ভাই, সেও খুব মারাত্মক, কিন্তু জলিলের সামনে কিছু না। শহরে সে প্রথম রাজত্ব করত, কিন্তু জলিল ভাই আসার পর তার রাজত্ব চলে যায়। তাই আজ পর্যন্ত জলিলকে সে দুচোখে দেখতে পারে না। কিন্তু জলিলের সঙ্গে সে পেরে উঠবে না বলে কখনো সামনে আসার দুঃসাহস করে নাই। আর তার লোকেরা কালো ড্রেস পরে। আর এখন জলিল তারই কাছে যাচ্ছে। আমায় বলল আমি কয়েকজন লোক নিয়ে যেন উল্টে পথে যাই, আর সে সোজা তার বাসা যাবে। জলিল ভাইয়ের কথা মতো আমি কয়েকজন লোক সহ গাড়ি নিয়ে বাজার দিয়ে করিমের বাসার দিকে রওনা হলাম। বাজারের মাঝামাঝি আসতে তখন দেখলাম করিমের লোকেরা আমাদের উপর আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে আমাদের লোকেরাও তাদের উপর আক্রমণ। শুরু হয়ে গেল এক বিশাল মারামারি। মারামারির এক পর্যায়ে করিমের লোকেরা পরাজয় মারল, আর আমাদের কয়েকজন লোক আহত হলো। আমি তাদের গাড়িতে তুলতে বললাম, তখন তারা আহত লোকদের গাড়িতে তুলল। ঠিক এমন সময় সামনে তাকিয়ে তো আমার মাথায় বাড়ি। সামনে তাকিয়ে দেখি খুশি একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে বাজার করতে আসছিল। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি কোন পরিস্থিতিতে আছি, আমি এখন কি করব বুঝতে পারছি না। খুশি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমায় পেরিয়ে আসতেও ঘিলে খাবে। আমি তার উদ্দেশ্যে সামনে এগোতে রাখলাম, তখন খুশি আমার দিকে তাকিয়ে এসে উল্টো পথে চলে গেল। ফলে আমি আর গেলাম না। পিছনে এসে এদের নিয়ে জলিলের আড্ডা চলে আসলাম। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হলো। তখন বাজে দুপুর 12টা। তাই আমি আর দেরি না করে বাসার দিকে রওনা হলাম। খুশি আজ না জানি কি করবে, একদম হাতে নাতে দড়া খেয়ে গেছে। কি বলে যে তাকে সান্ত্বনা দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। আজ কোনো উপায়ে হয়তো তাকে সান্ত্বনা দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসে চলে আসলাম। বাসে এসে দেখি দরজা খোলা, বুকটা একটু কেঁপে উঠলো। তাড়াহুড়ো করে ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি ভিতরে নেই। আমি তো ঘাবড়ে গেলাম, কোথায় গেল সে? এবার তো আমি রুমের দিকে গেলাম। রুমে যেয়ে দেখি খুশি শুয়ে থেকে কান্না করতেছে। আমি তার কাছে যেতেই সে রেগে গেল। একদম কাছে আসবে না। আমার কথাটা আগে শুনো। একটা গুন্ডা মাস্তানের কোনো জায়গা নেই আমার কাছে। আমার কথা তো শুনবে। তুমি কি সেই ছেলে যে অনেক ভদ্র আর শান্ত ছিলে? তুমি কি সেই ছেলে যে বই ছাড়া আর কিচ্ছু বুঝতো না? সময় এখন বদলে গেছে। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি। খুশি, আমার কথাটা শোনো, তারপর তুমি যত খুশি বকা দিও। আমি আর কোনো কথা শুনতে চাই না। মনে ভালো, রাগ করো না, শোনো। সরে যাও আমার কাছ থেকে।
তোমার মতো গুন্ডা মাস্তানকে আমার চাই না। চলে যাব, তবে একটু হাসিটা তো দাও। চলে যেতে বলেছি। ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। আমি একটা গুন্ডা মাস্তান ছেলেকে ভালোবাসি। হয়েছে, এবার চুপ করো। কাউকে বেশি ভালোবাসা দিলে এরকমই প্রতিদান পাওয়া যায়। সেই জন্যই তো তোমার বাবা মা তোমায় ভালোবাসতো না। খুশি আবার কিন্তু বেশি হচ্ছে। কোনো বেশি হয়নি, যা সত্যি তাই বলেছি। তোমায় আমি ঘৃণা করি। তুমি একটা খুনি, তুমি একটা মাস্তান। খুশি অনেক রেগে গেছিল, যার কারণে সে কী বলে নিজেও জানে না। কিন্তু আমিও তো একটা মানুষ, আমার একটা ধৈর্যের সীমা আছে। একটা সময় সে সীমা অতিক্রম করে ফেলে খুশি, আর আবোল তাবোল কথা শুরু করে দেয়। অনেক বাজে বাজে কথা বলতে লাগে। তার কথা শুনে আমার অনেক রাগ ধরে। আমার বাবা তুলেও সে কথা বলতে লাগে, এমনকি সে নাকি বিষ খাবে, মরে যাবে আরও অনেক। আমি আর বসে থাকতে পারলাম না, ঠাস করে বসে দিলাম তার গাল বরাবর। মুহূর্তের মধ্যে খুশি স্তব্ধ হয়ে গেল। চোখের কোণে অশ্রু তার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি গুন্ডা, আমি মাস্তান, আমি সব থেকে খারাপ। তাহলে এই খারাপের কাছে কেন আছো? চলে যাও। যাব, হ্যাঁ যাব তো। জোর করে তোমায় অমর করেছি, জোর করে তোমায় এখানে পালিয়ে এনেছি। এটাই তো আমার অপরাধ। এখন তো আমার কোনো দরকারই নেই। দেখো পাগলামি, কথা বলবা না। আমি বলি না যে তোমায় আমার দরকার নাই। তাহলে কেন এমন জঘন্য কাজ করছো? সেটা আমি এখন বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলছি তো পারবো না। তাহলে আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক শেষ। খুশি, তুমি কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ চোখের সামনে তোমায় মরতে দেখার চেয়ে পর হয়ে দূর থেকে দেখা অনেক ভালো। কিন্তু যেই দিন তুমি এসব কাজ ছাড়তে পারবে, সেই দিন তুমি আমার মুখ দেখবে। এভাবে কথা বলতে বলতে এক সময় চরম পর্যায়ে পৌঁছে গেল। খুশি আর আমার মাঝে অনেক দূরত্ব বেড়ে গেল। আলাদা রুমে রাত কাটালাম। ভাবলাম সকাল হতেই মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাও হলো না। চেয়ারে বসেছিলাম, এমন সময় আমার ফোন বেজে উঠল। ফোনটা কানে ধরে আমি বললাম, আমি আসছি। আর এটা রান্নাঘর থেকে শুনলো খুশি, তাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। আমি কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেলাম আর সোজা চলে আসলাম জলিল ভাইয়ের আড্ডায়। খবর পেলাম করিমকে জলিল ভাই মেরে দিয়েছে আর তার নাম শহর থেকে মুছে দিয়েছে। তখন আমি একটু খুশি হলাম। তারপর দেখলাম জলিল খুব খুশি। আমি একটু বাইরে আসলাম, তখন জলিলের ফোনে কল আসলো আর জলিল জুড়ে জুড়ে কথা বলতে লাগলো। জলিলের কথা শুনে সবাই চমকে গেল। সবাই মিলে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন জলিল বলল, না না না, এটা হতে পারে না। আমার শত্রু এখনো বেঁচে আছে, কিন্তু কে হতে পারে আমার শত্রু? সবাই তার কথা শুনে খুব অবাক হলো। জলিল আবার সবাইকে ডেকে বলল সবাই যেন খুব অ্যালার্ট থাকে। একটু পর খবর এলো রহিম বেডরুমে মারা গেছে। এটা শুনে জলিল আরও অবাক হলো। রহিম ছিল জলিলের বিশ্বস্ত লোক। এখন শুধু জলিলের টাকা বলতে সে নিজে আর তার ছেলে পাপ্প। রহিমের মৃত্যুর খবর শুনে সবাই আমরা রহিমের বাসায় গেলাম, আর সেখান থেকে আবার আড্ডায় ফিরে আসতে খবর আসলো জলিলের ছেলেও আর নেই। পাপ্পকে মেরে ব্রিজে ঝুলিয়ে রাখছে। এবার জলিল অনেক রেগে গেল। কে তার এমন ক্ষতি করেছে, কার সাথে তার শত্রুতা আছে? জলিল গভীর চিন্তায় পড়ে গেল। আর ছেলে হারানোর সুখে তো সে একদম ভেঙে পড়লো, কিন্তু দুর্বল হলো না। সারাদিন জলিলের সাথে কাটালাম। বিকেলে বাসায় আসলাম। বাসায় এসে দেখি দরজা লাগিয়ে দেওয়া, চাবি কোথাও থাকে এটা আমি জানতাম, তাই চাবি বের করে দরজা করলাম। ভেতরে এসে শার্ট খুলে রেখে এক গ্লাস পানি নিয়ে চারে বসতে হঠাৎ চোখ পড়লো আমার ঠিক সামনে একটা কলমের মাথায় একটা কাগজ মোড়ানো আছে। আমি সেটা হাতে নিলাম আর খুলে দেখি এটা খুশির হাতের লেখা। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল। উত্তেজনার সহিত পড়তে লাগলাম, প্রিয় স্বামী, তোমার সব কিছু আমার ভালো লাগতো, তবে সবচেয়ে তোমার ভদ্রতা আর নীরবতা আমায় মুগ্ধ করে তুলতো। তুমি ছিলে শান্ত শিষ্ট, খুবই ভুলেবালা একটা সোনার টুকরো। কিন্তু আজ তুমি যে পথে পা দিয়েছ সেটা আমি কখনো চাইনি। তোমায় ফেরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন আমার থেকে বেশি প্রিয় তোমার সেই জলিল। তার ডাকে তুমি জান দিতে রাজি আছো। কিন্তু তুমি কি জানো তোমার জন্য আমি কত পাগল ছিলাম? আমি জানি একদিন তোমার বড় কিছু একটা হবে, আর সেটা হয়তো আমি মানতে পারবো না। তাই এখন থেকে তোমার থেকে দূরে চলে গেলাম। তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। তুমি আগের ওবায়দুল, আমার সেই রাখাল প্রেমিকটা যদি হতে পারো, তাহলে আমি আবার তোমার বুকে ফিরে আসব। ইতি তোমার কলিজা। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে আমার দু চোখে পানি জমা হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? খুশির উপর অনেক রাগ হলো। এতদিন থেকে আমায় ভালোবাসে, অথচ আমার ভুলটা সে শুধরে নিতে পারলো না। তো যাই হোক, চিঠিটা ফেলে দিলাম। এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে নিলাম।
তারপর সেখান থেকে উঠে ঘরে গেলাম। ঘরে এসে কাঠের উপর শুয়ে পড়লাম, কিন্তু কিছুই ভালো লাগছে না। শুধু খুশির কথা মনে পড়ছে। কি করে এটা করতে পারলো? কি করে আমার ছেড়ে চলে গেল? তার কি একবারও কষ্ট হলো না? একবারও কি মায়া হলো না? এজন্য লোকে বলে মেয়ের মায়া খুব জটিল মায়া, আর মেয়ে খুব অদ্ভুত একটা জিনিস। যতক্ষণ তুমি তার থেকে দূরে থাকবে সে তোমার পিছনে ঘুরবে, আর যখন তুমি তার মায়া আসক্ত হবে তখন সে মেয়ে পাল্টে খেয়ে যাবে, যেটার প্রমাণ আমি আজ পেলাম। ঘর থেকে বেরিয়ে রান্না করে গেলাম। সেখানে গিয়ে একটা প্লেট নিয়ে ভাত তুলে নিলাম, কিন্তু তাতেও মনটা টানলো না, গলার নিচে খাবার নামলো না। ভাত ওখানে রেখে দিলাম, আবার ঘরে গেলাম। ঘর থেকে সেই বাঁশিটা, মানে কুশির দেওয়া বাঁশিটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে বসে থেকে আনমনে বাঁশি বাজাচ্ছে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো, তবু আমি ছাদে বসে আছি। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো। আমি নিচে নেমে আসলাম। দরজা খুলতে দেখি পুলিশ। আমি ভিতরে আসতে বললাম, তখন পুলিশ অফিসার সরে গেল। পুলিশ অফিসারের পেছনে কুশি দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে একটু শান্তি পেলেও একটা বেড়ে গেল, তাই মুখ ফিরিয়ে নিয়ে ভিতরে চলে গেলাম। ওবায়দুল, এখানে বসো। হ্যাঁ স্যার, বলেন। কি হয়েছে তোমাদের মাঝে? আমার কিছু হয়নি, আমি খারাপ গুন্ডা মাস্তান, তাই আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেছে। চলেই তো যেতাম, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই পুলিশ আঙ্কেলের কাছে গিয়েছি। তো এলি কেন? যা, চলে যা। এই শোনো, ঝগড়া থামাও। খুশি আমার কাছে গেছে আর বলল তার স্বামী মানে তুমি নাকি একটা গুন্ডা মাস্তান সন্ত্রাস। আমি যেন তাকে ঠিক করি। বাবা, মানে পুলিশের কাছেও কেস দিছে যাতে আমায় জেলের ভাত খাওয়াতে পারে? তো কি করব? হ্যাঁ, তো কি করব? শোনো খুশি, তোমার এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ওকে ঠিকভাবেই বুঝে গেছি। না, এখানে তোমার দোষ বেশি, কারণ এতদিন থেকে তুমি ওকে ভালোবাসো। ও একটা কাজ করেছে, কেন করেছে এসব জানবে, তারপর তাকে ভালোভাবে বোঝাবে। হুম। আর দ্বিতীয়ত, ওবায়দুল কোনো গুন্ডা মাস্তান বা সন্ত্রাস নয়, সে একজন আইপিএস অফিসার। মানে? হ্যাঁ, সে তার ডিউটি করেছিল। জলিল নামে শহরের ভাইরাসকে ধ্বংস করার জন্য সে একটা মিশনে ছিল। আর এখন জলিল আমাদের হাতে, পুরো প্রমাণ সহ। আর তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, কারণ তার সমস্ত শক্তিকে ওবায়দুল নষ্ট করে দিছে। কি বলছেন এসব? হ্যাঁ, আর আগামীকাল তার এনকাউন্টার করা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সেটা তোমার বরের কাছে জিজ্ঞেস করে নাও। ওবায়দুল, নেক্সট মিশনের জন্য প্রস্তুতি নাও। ইয়েস স্যার। পুলিশ স্যার চলে গেল। এবার খুশি মুসকি মুসকি হাসতে হাসতে আমার দিকে আসছে। কি রে, তুই পুলিশ? একদম আমার টাচ করবি না। কেন করব না? আমার বরকে আমি একবার কেন 1000বার টাচ করব। আমি কারো বড় নই। আচ্ছা, একটা কথা বলো তো, তুই ওসবে কবে গেলি? অনেক আগে। আর একটা কথা শোন, শহরে আমি তোর জন্য আসি নাই, শহরে আমার মিশনের জন্য আমি তোকে নিয়ে আসছি। ও মা, তুই এত চালাক! তোর সাথে পরিচয় হওয়ার আগেই আমি গ্রামে থাকতে আইপিএসে ভর্তি হই। আমার ট্রেনিং হয় 3 মাস। তারপর মিশন আসার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে মিশন আসে, তাও আবার টাকা। তার মানে আমার বিয়ের দিনে আমি না আসলে তুই একা চলে আসতি? হুম। ওরে হারামি রে! আর আমি ভাবছিলাম তুমি হয়তো সত্যি ওসব খারাপ কাজ করো, তাই আমি ভাবলাম হয়তো আমি তোমার কাছ থেকে দূরে গেলে ঠিক হয়ে যাবে, তাই আমি এসব করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় ছেড়ে যেতে চাইনি। ভালো। তা মিস্টার, খাওয়া দাওয়া কি হয়েছে? না। আমি তো জানি, আমার মুখ না দেখলে আপনার তো আবার খাবার পেটেই যায় না। চলো খাবো। তারপর আমি আর খুশি খাবার খেতে বসলাম। আনন্দ, মজা, হাসি, মারামারি করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। এরই সাথে আজকের মতো গল্পও শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।